পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা, পর্ব সংখ্যা 18। আজকাল ইনায়া ঘুমাচ্ছে ভীষণ, হয়তোবা সিজন পরিবর্তন বা শরীর দুর্বল হওয়ায়। নিহারিকা বেশ চিন্তিত। সেই সকাল 10টায় ঘুমিয়েছে ইনায়া, এখন দুপুর 2টো বাজে, তবুও মেয়েটা কি শান্তিতে ঘুমাচ্ছে? নিহারিকার মন চাইল না তাকে ডেকে দিতে, কিন্তু খাওয়া দাওয়ার পর্বটাও চোকাতে হবে, নইলে আরও শরীর খারাপ করবে বিধায় নিহারিকা আস্তে ধীরে বিছানার কাছে বসলো। আলতো করে ঘুমন্ত ইনায়াকে কোলে তুলে নিল সে। পিঠে হালকা চাপড় দিতে দিতে আদরে কণ্ঠে ডাকতে শুরু করলো, ইনামণি, মা আমার, ওঠো মা, খেতে হবে যে, তোর বাবা কিন্তু কিছুক্ষণ পর এসে যাবে। ওঠ মা, দেখি, চোখ খোল। বারবার ডাকতে ডাকতে একটুখানি ঘুম ভাঙল ইনায়ার। নিহারিকা দ্রুত ওকে নিজের দিকে তাকাতে বাধ্য করলো। এই যে মা, এদিকে উঠে পড়ো। চকলেট কুকিজ কে খাবে? ক্যালক্স চকোস কে খাবে? আমি তো দুধ গরম করতে দিয়েছি, খাবি না? চল ফ্রেশ করিয়ে দিই। চকোসের কথা শুনে ইনায়ের ঘুম মনে হয় ছুটেই গেল। রসগোল্লার মতো চোখ জোড়া মেলে সে তাকিয়ে রইল নিহারিকার দিকে। চুপচাপ নিহারিকার কথা মতো হাত মুখ ধুয়ে তার কাঁধে মাথা এলিয়ে দিল। আধো জোরে বলল, বাবা বাবা। নিহারিকার ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করল। আশেপাশে তাকিয়ে সতর্ক হলো কেউ আছে কিনা। এরপর ইনায়ের কানের কাছে গিয়ে ফিস ফিস করে কাতর কণ্ঠে বলল, আর কত বাবা ডাকবি? একটু মা ডাক না। এইবার মা বল, মাম্মাম বলে ডাক। তোর বাবা যে আমায় এই ডাক শোনানোর জন্যই এনেছে, ডাকবি না মা? ইনায়ে কিছু বুঝলো কি না জানা নেই, তবে সে মনের শান্তিতে নিহারিকার চুল আঙুলে পেঁচিয়ে খেলতে শুরু করলো। দুহাতে নিহারিকার চুল নিয়ে এলোমেলোভাবে খেলতে থাকলো। নিহারিকা ওকে কোলে নিয়ে বিছানায় গুছিয়ে ফেললো। এরপর নিচে নেমে এলো দ্রুত। সোফায় ইনায়াকে বসিয়ে নিহারিকা দ্রুত গেল রান্নাঘরে। গরম দুধ বাতিতে ঢেলে কলক্স চকস নিয়ে নিল। যদিও ইরফান এসব খেতে দেয় না ইনায়াকে, তবে নিহারিকা এসবে একটু বিরক্ত। ছোট থেকে এতটা নাজুক করে তুললে তো পরবর্তীতে বড় হয়ে মেয়ে খাওয়া দাওয়াই ঠিক মতো করবে না। সব কিছু খাওয়া শিখতে হবে। সাধারণ খাবারগুলোর সব কিছুর স্বাদ থাকা ভালো, তাই অতটা প্রতিবন্ধকতা মানে না নিহারিকা। ইনায়ে যদি কোনো কিছু পেট ভরে খেয়ে নেয়, সেটা সে দিয়ে দেয়, অবশ্যই ভালো কিছুই। ইনায়াকে কোলে নিয়ে নিহারিকা টিভিটা অন করে দিল। এরপর এক হাতে ইনায়াকে নিয়ে আরেক হাত দিয়ে তাকে খাওয়াতে শুরু করলো। মাঝে মাঝে চোখ রাখলো টিভির দিকে। হুট করে টিভির স্ক্রিনের নিচের দিকে চোখ গেল নিহারিকার। কিছু একটা লেখা খুব মনোযোগ দিয়ে পড়ল সে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থেকে হিসেব কষে নিল মনে মনে। এরপর রিমোট হাতে নিয়ে দ্রুত চ্যানেল পাল্টে দিয়ে দিল কার্টুন চ্যানেলে। মুচকি হেসে ইনায়াকে আদর করে খাওয়াতে থাকলো। কিন্তু কিছুক্ষণ আগেই মাথায় ঠোক্কর খাওয়া জিনিসটা সে নামাতে পারল না। অজান্তেই আবারও তা নিয়ে ভাবল সে। মা, আপনার ছেলে এলে বলবেন আমি আমার বান্ধবীর বাড়ি মিরপুর 2-এ যাচ্ছি। বেশিক্ষণ সময় নষ্ট করব না মা, সন্ধ্যার আগেই ফিরে আসব। আপনার ছেলে আসার পর বেরোতে গেলে দেরি হয়ে যাবে, আর যাওয়াটাও জরুরি। নিহারিকার কথা ফেরাতে পারলেন না আয়েশা বেগম। ইতস্তত করে বলেন, না সমস্যা নেই, যাও, কিন্তু ইনায়াকেও নিয়ে যাবে। হ্যাঁ মা, ইয়াশা তো পড়তে বসেছে, তামান্নাও নেই, আপনার কাছে তো আমি দিয়ে যাবই না। অসুস্থ আপনি, আমি বরং নিয়ে যাই, একটু বাইরে থেকে ঘুরেও আসলো। এমনিতেও ইনায়াকে নিয়ে আমার সময় কাটানো খুব একটা হয় না। আয়েশা বেগম মুচকি হাসলেন। মেয়েটা এমনভাবে অনুমতি চাইছে যেন সে এ বাড়ির কেউই না। আয়েশা বেগম মুখ কুচকে বললেন, হয়েছে বাবা, হয়েছে, এত কিছু বলতে হবে না। তোমারই মেয়ে, নিয়ে যাও, সাবধানে যেও। নিহারিকা কৃতজ্ঞতা প্রকাশ করল। খুশিতে আত্মহারা হয়ে দ্রুত বেরিয়ে পড়ল ইনায়াকে নিয়ে। সে যাওয়ার ঠিক মিনিট 10 পরই ইরফান ফিরে এলো। ক্লান্ত শরীর নিয়ে সে বাড়িতে প্রবেশ করে যখন জানতে পারল নিহারিকা ইনায়াকে নিয়ে বাইরে গেছে, তখন সাথে সাথে অবাক না হয়ে পারল না ইরফান। কারণ প্রথমত নিহারিকা কখনো ইরফানকে না জানিয়ে এভাবে যাওয়ার কথা না, আর সে তো চাইলেই কল করেও জানাতে পারত, কিন্তু জানালো না কেন? বিভ্রান্ত অবস্থায় নিজের ঘরে প্রবেশ করলো ইরফান। সাথে সাথে তার চোখে পড়ল বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা তার কালো ডায়েরিটার দিকে। রীতিমতো হৃৎপিণ্ড লাফিয়ে উঠল তার। সব কিছু ছুঁড়ে ফেলে দ্রুত এগিয়ে এলো ইরফান। পাগলের মতো ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকলো কালো ডায়েরিটার এলোমেলো ছেঁড়া পাতা। এখানকার সব জিনিসগুলো কোথায়? এখানে তো অনেক কিছুই ছিল, সব কোথায়? কে নিল? নিহারিকা। ইরফানের হাত মুঠো হয়ে এলো। সে নিজের আলমারির দিকে তাকিয়ে স্তব্ধ হলো। একদম জঘন্যভাবে ঘেঁটে দেখা হয়েছে তার আলমারি।
অনেক খুঁজেই ডায়েরিটা বের করা হয়েছে। ইরফানের কপাল থেকে ঘাম বেরোতে শুরু করলে সে কাপা হাতে ডায়েরির শেষ পাতায় যায়, যেখানে লেখা তামান্নাকে শেষ করতে হবে। শুকনো ঢোক গিলল ইরফান। নিহারিকা এসবে কেন হাত দিয়েছে? কেন এসব দেখছে? কে দিয়েছে তাকে এই অধিকার? এই সাহস কে দিয়েছে তাকে? প্রচণ্ড রাগ হতে থাকে ইরফানের। এই মুহূর্তে নিহারিকার সামনে থাকলে যে সে কতটা বড় অশান্তির শিকার হতো সে নিজেও জানে না। ইরফান পরনের শার্টটা আর খুলল না। ডায়েরিটা আবারও ছুঁড়ে দিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকলো। একদম সর্বোচ্চ গতিতে বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সে। এলোমেলো অবস্থায় চলে গেল কোথায় যেন। ইয়াশা সোফাতেই বসেছিল। ইরফানকে বেরিয়ে পড়তে দেখেছে সে। হুট করে এমন অবস্থা দেখে সে ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল। দ্রুত ফোন হাতে নিয়ে কানের কাছে নিল। ভাইয়া তো সত্যি সত্যি বেরিয়ে গেল ভাবি। নিহারিকা বেশ কিছুক্ষণ যাবৎ বসে রয়েছে ইটের তৈরি ঘেরার কাছে। হাত পা রীতিমতো ঘেমে যাচ্ছে তার। গলা শুকিয়ে গেছে। মাথায় অদ্ভুত সব চিন্তাভাবনা আসছে। এই মুহূর্তে কোনো কিছুই নিশ্চিত করে আন্দাজ করাও মুশকিল যেন। বেশ কিছুক্ষণ পর বোরখা পরা একটি ভদ্র মহিলা এসে দাঁড়ালেন নিহারিকার সামনে। গুমোট কণ্ঠে বললেন, হুজুর ডাকছে আপনাকে। নিহারিকা সতর্ক হলো। দ্রুত মাথায় ওড়না পেঁচিয়ে হাতের ব্যাগটা নিয়ে হেঁটে যেতে থাকলো মাটির বাড়িটার ভেতরে। টিনের দরজা খোলার সাথে সাথে কেমন অদ্ভুত এক ধরনের গন্ধ নাকে ভেসে এলো তার। ওড়নার প্রান্ত দিয়ে নাক চেপে নিহারিকা তবুও এগিয়ে গেল। সারি সারি করে অনেকগুলো ঘর তৈরি করা থাকলেও নিহারিকা গিয়ে ঢুকলো সবচেয়ে বড় ঘরটাতে। ঘরটার ভেতরে ঢুকতেই নিহারিকার পায়ের শব্দ যেন নিজেই নিজের কাছে অপরাধী হয়ে উঠল। টিনের দরজাটা পেছন থেকে ধীরে বন্ধ হয়ে গেল। ভেতরে আলো কম, জানালা নেই বললেই চলে। এক কোণে ছোট্ট কাচের ফাঁক দিয়ে সরু আলো ঢুকছে, তাও ধুলো মাখা। বাতাস ভারী, ধূপ, পুরনো কাঠ আর কেমন যেন তেতো ভেষজের গন্ধ মিশে আছে। ঘরের মাঝখানে মোটা তক্ত পোষ পাতা, তার উপর গাঢ় সবুজ কাপড় বিছানো। সামনে পিতলের বড় বাটি, তাতে পানি। পানির উপর ভাসছে কিছু অচেনা পাতা। পাশে ছোট ছোট কাচের শিশি, কোনোটায় কালচে তরল, কোনোটায় লালচে। একদিকে ঝুলছে শুকনো লেবু, লাল সুতো, কাগজে মোড়ানো তাবিজের মতো কিছু। দেয়ালে আরবি আয়াত ফ্রেমে বাঁধানো, আবার তার পাশেই কালি দিয়ে আঁকা অদ্ভুত কিছু চিহ্ন। মাটিতে গোল করে চুনের দাগ কাটা। তার ভেতরে রাখা পুরনো তসবি। ঘরের এক প্রান্তে বসে আছেন একজন বৃদ্ধ। সাদা দাড়ি বুকে নেমে এসেছে, কপালে কালচে দাগ, চোখ দুটো অস্বাভাবিক স্থির, যেন কারোর দিকে তাকিয়ে ভেতরটা দেখে ফেলতে পারেন। নিহারিকার শরীর কাঁপতে শুরু করল। একা এসেছে খুব সাহস নিয়ে। সে সবচেয়ে বেশি অবাক হলো যখন সাদা পাঞ্জাবি পরিহিত বৃদ্ধ লোকটি চোখ বন্ধ রেখেই মাথা না তুলে বললেন, আসো। নিহারিকার বুক ধরফর করছে, তবু সে এগিয়ে গেল। ইনায়া তার কোলে ঘুমিয়ে আছে, অস্বাভাবিক শান্ত। বৃদ্ধ এবার চোখ তুললেন। দৃষ্টিটা নিহারিকার উপর থেমে রইল কয়েক সেকেন্ড। এরপর খুব ধীরে ইনায়ার দিকে গেল। বাচ্চাটাকে এনেছ? গলা ভারী, কিন্তু জোরে নয়, বরং চাপা। নিহারিকা গিলল শুকনো ঢোক। জি। নিহারিকার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। বৃদ্ধ হালকা হাসলেন। দাঁত দেখা গেল না, শুধু ঠোঁট নড়ল। ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। নিহারিকা কাপা কণ্ঠে বলল, আপনার সাথে কলে কথা হয়েছিল, আমার বান্ধবী জ্যোতি। বৃদ্ধ হাত তুলে থামালেন। জানি। তিনি সামনে রাখা পিতলের বাটিটা নিজের দিকে টেনে নিলেন। তসবি হাতে নিয়ে চোখ বন্ধ করলেন। ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ খুব ক্ষীণ। ঘরের কোণে রাখা কাচের বাটিটা হঠাৎ কেঁপে উঠল। নিহারিকার বুকের ভেতর কাঁপন ধরল। সে শক্ত করে ইনায়াকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর বৃদ্ধ চোখ খুললেন। তোমার স্বামীকে শুধু দুর্ঘটনা ছুঁয়ে যায়নি। নিহারিকার শ্বাস আটকে গেল। তার ছায়ার সঙ্গে আরেক ছায়া জড়িয়ে আছে, বহুদিনের, অসমাপ্ত কিছু। রাগ, প্রতিশোধ, অপরাধবোধ সব মিশে আছে। নিহারিকা ফিসফিস করে বলল, আমার ধারণা তবে। বৃদ্ধ এবার সরাসরি তাকালেন তার দিকে। সঠিক। ঘরের বাতাস ঠান্ডা হয়ে উঠেছে যেন। কালো জাদু? খুব আস্তে জিজ্ঞেস করল নিহারিকা। বৃদ্ধ সরাসরি উত্তর দিলেন না। মানুষ যখন কারো ক্ষতি চায় তখন দোয়া করে না, অন্য রাস্তা নেয়। তোমার স্বামীর নামে কাজ হয়েছে। নিহারিকার মাথার ভেতর ঝনঝন শব্দ হলো। জিজ্ঞেস করলো, এখন উপায়? বৃদ্ধ ধীরে ইনায়ের দিকে তাকালেন। বাচ্চাটা বেশি ঘুমাচ্ছে, তাই না? নিহারিকার বুক ধক করে উঠল। জি। শরীরে অসুখ না এটা, শক্তি দুর্বল হচ্ছে। ঘরের ভিতরে কিছু আছে যা বাচ্চাদের আগে টানে।
ঘরটা হঠাৎ খুব ছোট মনে হলো নিহারিকার কাছে। সে কাপা গলায় বলল, কি করব এখন? বৃদ্ধ সামনে রাখা কাগজে কিছু লিখলেন, তারপর কালো সুতো দিয়ে ভাঁজ করে বাঁধলেন। এটা বালিশের নিচে রাখবে, আর ঘরে যে কালো জিনিস লুকানো আছে ওগুলো সরাতে হবে। আমি যদি খুব একটা ভুল না করি তবে তোমাদের তোষকের নিচে, ঘরের দরজার কাছে এবং ওয়াশরুমে কিছু না কিছু অবশ্যই পাবে। নিহারিকা চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। তার ভেতরে ভয় আছে, কিন্তু তার চেয়েও বড় কিছু আছে, দৃঢ়তা। সে খুব ধীরে বলল, ঠিক আছে।